আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখতেছেন, আপনারা যারা রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখেছেন, আপনারা বলতে পারবেন যে গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কতটা স্ট্রাগল করে রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ ৩ পয়েন্ট ক্লেম করেছে। যেখানে আমরা দেখতে পাইছি যে গত ম্যাচটাতে তারা রিয়াল সোসিয়েদার এগেইনস্টে টানা ৭০ মিনিট ১০ জন নিয়ে খেলেও তারা ম্যাচটা বের করে এনে ফেলেছে। যেখানে আমরা দেখছি যে ২-১ গোলে জয় পাইছে। ওই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের হয়ে একটা করে গোল করেছে কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গুলার, যে আর্দা গুলার এই ম্যাচটাতে একটা ইনজুরি পিক করে মাঠ ছেড়েছিলেন ম্যাচের ৮৮ মিনিটে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব, আমরা দেখার ট্রাই করব যে রিয়াল মাদ্রিদ কেমন খেলেছে এবং একজন টেকটিক্যালি জিনিয়াস কোচ কিভাবে একটা টিমকে সম্পূর্ণ ৩ পয়েন্ট এনে দিতে পারে ১০ জন নিয়ে খেলেও। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই দেখেছেন যে ম্যাচের মাত্র ১২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটা গোল করেছে। ওই গোলটার পরে কিন্তু আমরা দেখতে পাইছি ম্যাচের ৩২ মিনিটে হুইজেন একটা রেড কার্ড দেখে মাঠ ছেড়েছে, যেখানে তার কিছু করার ছিল না। ওই মোমেন্টে তিনি যদি ওই কার্ডটা কনসিড না করতেন তাহলে রিয়াল মাদ্রিদ একটা গোল কনসিড করে ফেলতো। আর রিয়াল মাদ্রিদ ওই গোলটা কনসিড করলে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ হয়তোবা ম্যাচটা থেকে কিছুটা দূরে সরে যেত। হ্যাঁ, হয়তোবা তারা ম্যাচটা ড্র করতো কিংবা হয়তো ম্যাচটা জিততেও পারতো, কিন্তু ওই মোমেন্টে আমার কাছে মনে হয়েছে যদি বলটা যদি ক্লিয়ার করার জন্য ডি হুইজেন যদি অপোনেন্টের ফরওয়ার্ডকে যদি ফাউল না করতো তাহলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা থেকে অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ ৩টা পয়েন্ট ক্লেম করতে পারতো না। ওই কার্ডটার পরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভাই, এই কার্ডটা দেখার পরেও রিয়াল মাদ্রিদ অনেকটা ডিপে নেমে খেলার ট্রাই করেছে। সচরাচর আমরা যেমনটা দেখি যে রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোর অধীনে মোটামুটি কিছুটা হাইলাইন ডিফেন্সের মতো খেলে, পুরোপুরি হাইলাইন ডিফেন্স না, কিছুটা হাইলাইন ডিফেন্স খেলার ট্রাই করে। কিন্তু ওই রেড কার্ডটা দেখার পরে, ম্যাচের ৩২ মিনিটে রেড কার্ডটা দেখার পরে নিজেদের হাফে এসে খেলা ট্রাই করেছে, যেখান থেকে রিয়াল মাদ্রিদ সচরাচর আপনি বলতে পারেন যে টানা ৭০ মিনিট ডিফেন্স করার ট্রাই করেছে এবং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই করেছে। আর এই কাউন্টার অ্যাটাকের সুবাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি ম্যাচের ৪৪ মিনিটে আর্দা গুলারের মিডফিল্ড থেকে একটা কিলিয়ান এমবাপ্পেকে দারুণ একটা পাস জেনারেট করলেন। আর ওই মুভমেন্টে আর্দা গুলার ওই জায়গাটাতে দাঁড়িয়ে না থেকে তিনি অফ দা বল মোমেন্টে তিনি রান করলেন ডি বক্সে। আর ওই যে বলটা তিনি জেনারেট করেছিলেন, ওই বলটা যেভাবে ভাই কিলিয়ান এমবাপ্পে তার স্পিডটাকে কাজে লাগিয়ে এবং যেভাবে বলটাকে কন্ট্রোল করে পাসটা জেনারেট করেছেন আর্দা গুলারের কাছে, ভাই ওয়াও, জাস্ট ওয়াও ছিল। এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে সবচাইতে বেশি রেটিং ক্লেম করেছেন, একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, যার কারণে তার নামের পাশে কিন্তু তার রেটিংটাও বেশি। প্লেয়ার অফ দ্য ম্যাচও সম্ভবত তিনি নির্বাচিত হয়েছেন। সো ওইখান থেকে ম্যাচের ৪৪ মিনিটে আর্দা গুলার একজনকে ড্রিবল করে দারুণ একটা গোল করেছেন। আর এটাই কিন্তু হয়েছিল রিয়াল মাদ্রিদের সর্বশেষ গোল, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাইছি যে ২-১ গোলের জয় পাইছে রিয়াল মাদ্রিদ। এই ২-১ গোলের লাস্ট গোলটাই কিন্তু এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের। তো পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি সেকেন্ড হাফে এসে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি কনসিড করে, যেইখান থেকে আমরা দেখছি যে ক্যাপ্টেন দানি কারবাহাল একটা মিস্টেক করেছিলেন আর ওইখান থেকে একটা পেনাল্টি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে চলে আসে আর ওইখান থেকে গোল করেছে অপোনেন্ট। গোল করার কারণে আমরা কিন্তু দেখতে পাইছি স্কোর লাইনটা ২-১ হয়ে গেছে। সো এই ২-১ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের যে ভয়টা ছিল যে রিয়াল মাদ্রিদ সম্ভবত এই ম্যাচটাতে হয়তোবা সম্পূর্ণ ৩টা পয়েন্ট ক্লেম করতে পারবে না, বাট এই জায়গাটাতে কিন্তু আমরা দেখছি যে যে কোচ ছিলেন জাভি আলোনসো, তার টেকনিক্যালি কিছু ডিসিশনের কারণে রিয়াল মাদ্রিদ এই জায়গাটাতে সম্পূর্ণ ৩টা পয়েন্ট ক্লেম করে মাঠ ছেড়েছেন। আমি যদি এখন টেকনিক্যালি হিসেব করি তাহলে দেখতে পারবেন যে যে মুভমেন্টে হুইজেন রেড কার্ডটা দেখেছো, ওই মুভমেন্টে জাভি আলোনসো কি করলেন, দানি সাবায়াসকে একজন সেন্টার ব্যাক হিসেবে খেলালেন। আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন যে হুইজেনের রেড কার্ডটার পরে দানি সাবায়স তিনি মিডফিল্ড থেকে ডিফেন্স লাইনে চলে আসলেন, অর্থাৎ ফোরম্যান ব্যাকলাইনে চলে আসলেন। আর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি যে হাফ টাইমে যখন রিয়াল মাদ্রিদ ২-১ গোলে এগিয়ে আসে তখন ব্রাহিম দিয়াসকে উঠিয়ে দিয়ে ওই মিডফিল্ডের যে গ্যাপটা ছিল না, দানি সাবায়স যে মুভমেন্টে তিনি ডিফেন্সে নেমে গেলেন, ওই মুভমেন্টে সেকেন্ড হাফে এসে এই জায়গাটাতে একজন অ্যাটাকারকে উঠিয়ে দিয়ে এই জায়গাটাতে একজন মিডফিল্ডার নামালেন। মিডফিল্ডারটা হচ্ছে ফেদি বালভার্দে, যে ফেদি বালভার্দেকে নিয়ে আপনাদের কোনো সংশয় নেই তিনি কেমন মাপের ফুটবলার, তিনি ডিফেন্সিভলি অফেন্সিভলি এবং মিডফিল্ডটা কেমন কন্ট্রোল করতে পারে সেটা আপনারা সবাই জানেন। এই প্লেয়ারটাকে কিন্তু মিডফিল্ডে নামিয়ে দিলেন। সো পরবর্তীতে রিয়াল মাদ্রিদ যখন ম্যাচের ৬০ মিনিটে এসে দেখলো যে না তাদের এখন পুরোপুরি ডিফেন্স করা দরকার, তখন জাভি আলোনসো এই জায়গাটাতে
দেখতে পারবেন যে টোটালি 4টা প্লেয়ার চেঞ্জ করছে, টোটালি তো 5টা প্লেয়ার চেঞ্জ করছে। ওই ব্রাহিম দিয়াজকে সাবস্টিটিউট করার পর থেকে আপনি দেখতে পারবেন যে টোটাল যে 4টা চেঞ্জ করছে ওই 4টাতেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু ডিফেন্ডার ছিল। আই মিন একজন ফরওয়ার্ডকে উঠিয়ে দিয়ে একজন ডিফেন্ডারকে নামাইছে। এই জায়গায় যদি আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রকে উঠিয়ে নিয়ে ফ্রাঙ্ক গার্সিয়াকে নামানো হয়েছে। রিজনটা কি? ফ্রাঙ্ক গার্সিয়া একজন উইংব্যাক হিসেবে খেলবেন, ডিফেন্সও করবেন, উইঙ্গারের কাজও করবেন, যার কারণে এই জায়গায় টেকনিক্যালি আমরা এই ডিসিশনটা দেখতে পাইছি। আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে দানি কাহারবালকে উঠিয়ে দিয়ে এই জায়গাটাতে আলেকজান্দ্রো আর্নল্ডকে নামানো হয়েছে। পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি দানি সাবায়েসকেও কিন্তু এই জায়গাটা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। দানি সাবায়েসকে উঠিয়ে দিয়ে এই জায়গায় নামানো হয়েছে রাহুল এসেনসিওকে, যিনি কিনা একজন ডিফেন্ডার। পরবর্তীতে আর্তাগুলার যখন ইনজুরি পিক করলেন ম্যাচের 88 মিনিটে সম্ভবত ওই জায়গাটাতেও কিন্তু একজন সেন্টার ব্যাক নামানো হয়েছে, যে প্লেয়ারটার নাম হচ্ছে আলাবা। এই আলাবাকে কিন্তু সেন্টার ব্যাক হিসেবে নামানো হয়েছে। সো আমরা শেষ পর্যন্ত যে জিনিসটা দেখতে পাইছি টোটালি এই ম্যাচটাতে জাবি আলোনসো সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করার জন্য তিনি যে ট্যাকটিক্যালি গেমটা খেলেছেন সেটা হচ্ছে মিডফিল্ডদেরকে উঠিয়ে দিয়ে এবং ফরওয়ার্ডদেরকে উঠিয়ে দিয়ে তিনি নামিয়েছেন কাকে? তিনি নামিয়েছেন ডিফেন্ডারদেরকে। প্রত্যেকটা পজিশনে কিন্তু তিনি ডিফেন্ডারকে নামিয়েছেন, যেটা একজন টেকনিক্যালি জিনিয়াস কোচের প্রমাণ কিন্তু তিনি রেখে গেছেন। কারণ এই ম্যাচটাতে তিনি জানেন যদি রিয়াল মাদ্রিদকে সম্পূর্ণ পয়েন্ট 3টা ক্লেম করতে হয় তাহলে অবশ্যই তাদের লিডটা ধরে রাখতে হবে। অবশ্যই এই জায়গা থেকে তাদেরকে যে কোনো মূল্যে হোক ম্যাচটা বের করে আনতে হবে। সেই জন্য তিনি টেকনিক্যালি যে ডিসিশনগুলো নিয়েছেন এইগুলোর জন্য অবশ্যই তিনি বাহবা পাবেন। আর পরবর্তীতে যেভাবে আমরা দেখছি যে ডিফেন্ডারদেরকে নামানো হয়েছে ওই ডিফেন্ডাররাই কিন্তু ম্যাচটাকে সম্পূর্ণ বের করে নিয়ে এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাইট ফ্ল্যাঙ্ক এবং লেফট ফ্ল্যাঙ্কে তেমন একটা সুযোগ দেওয়া হয়নি, অপোনেন্টকে আরডি বক্সে ঢুকার তো সুযোগই দেয় নাই। যে এখানে আপনি দেখতে পারবেন যে বিশেষ করে ম্যাচের 70 মিনিটের পর থেকে সম্পূর্ণ লো ব্লকে খেলেছে রিয়াল মাদ্রিদ, কিন্তু অ্যাটাক করার তেমন একটা ট্রাই করে নাই। ওই কাউন্টার অ্যাটাকে বল পাইলে ট্রাই করছে, এছাড়া কিন্তু ট্রাই করে নাই। অর্থাৎ এই জায়গাটাতেও কিন্তু আমরা দেখতে পাইছি টেকনিক্যাল যে ডিসিশন গুলা রয়েছে জাবি আলোনসোর ওই টেকনিক্যাল ডিসিশনের কারণে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা থেকে সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করেছে। সো এটা হচ্ছে ম্যাচের মোটামুটি ভিতরের যে টেকনিক্যাল পয়েন্ট গুলা এগুলা আমরা কিন্তু এই ম্যাচটাতে দেখতে পাইছি। রিয়াল সোসিয়েদা সম্পূর্ণ 64% বল দখল, 64 না 66, আচ্ছা যাই হোক ওই শতাংশ বল দখলে রেখে তারা টোটালি 23টা শট নিয়েছে, যেখানে তাদের শট অন টার্গেট ছিল মাত্র 4টা। অপরদিকে রিয়াল মাদ্রিদ কম শতাংশ বল দখলে রেখেও 16টা শট নিয়েছে, যেখানে 6টা ছিল তাদের অন টার্গেট। সো সব দিক থেকে বিবেচনা করলে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য যেমন টাফ হয়েছিল না, রিয়াল মাদ্রিদ সেই টাফ সিচুয়েশনটাকে কাটিয়ে তারা কিন্তু সম্পূর্ণ 3টা পয়েন্টও কিন্তু ক্লেম করেছে। এই যে তারা 3টা পয়েন্ট ক্লেম করলো, মানে টাফ সিচুয়েশন থেকে তারা যেভাবে পয়েন্ট গুলা ক্লেম করলো, এইগুলা দেখার পরে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে লা লিগাটা তারা হয়তোবা ঘরে তুলতে চলেছে। দেখুন যখন একটা টিম টাফ সিচুয়েশন থেকে পয়েন্ট ক্লেম করবে তখন আপনি ধরে নেবেন যে এই টিমটা এবারের মৌসুমে কিছু না কিছু করতে চলেছে। এটা হতে পারে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, সেটা হতে পারে বার্সেলোনার ক্ষেত্রে, সেটা হতে পারে ছোটখাটো কিংবা বড় টিমগুলোর এগেইনস্টে। আপনি কিন্তু দেখতে পারবেন এমনই কিন্তু হয়। তো দেখা যাক রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে লা লিগাটা ঘরে তুলতে পারে কিনা। আর জাবি আলোনসো যেভাবে ধীরে ধীরে তার টিমটাকে ইমপ্রুভ করতেছে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি তো অবশ্যই ডাউট নেই। যদিও রিয়াল মাদ্রিদ তেমন একটা গোলের দেখা পাইতেছে না এখন পর্যন্ত, তারা কোনো ম্যাচে লা লিগার যে 4টা ম্যাচ রয়েছে ওই 4টা ম্যাচে এখনো পর্যন্ত 3টা গোলের বেশি করতে পারে নাই। আপনি যদি লা লিগার ফার্স্ট ম্যাচটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে লা লিগার ফার্স্ট ম্যাচটাতে তারা ওসাসুনাকে 1-0 গোলে হারিয়েছিল এবং এরপরের ম্যাচটাতে আমরা দেখতে পাচ্ছি রিয়াল ওভিয়েদোরকে 3-0 গোলে হারিয়েছিল এবং সর্বশেষ এই ম্যাচটার আগে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলেছে মায়োর্কার সঙ্গে ওই ম্যাচটাতেও 2-1 গোলে জিতেছে। এবং সর্বশেষ এই ম্যাচটা যে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ 10 জন প্লেয়ার নিয়ে খেলেছেন টানা 70 মিনিট, ওই ম্যাচটাতেও তারা রিয়াল সোসিয়েদাকে টোটালি 2-1 গোলে হারিয়ে দিয়ে এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। সো এখন রিয়াল মাদ্রিদ যেহেতু নিজেদের সেরা ছন্দে ফিরতেছে, রিয়াল মাদ্রিদ যেহেতু 10 জন নিয়ে ম্যাচ উইনিং এর মেন্টালিটিটা দেখাইতেছে, সেই অনুযায়ী আমরা এটা বলতে পারি এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ অন্ততপক্ষে লা লিগাতে ভালো কিছু করতে চলেছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।